সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হিসেব দিয়েছেন তাতে স্যাটের এবং কলকাতা হাইকোর্টের এই রায় কার্যকর করতে সরকারের ৪১,৭৭০.৯৫ কোটি টাকা খরচ হবে এরকম জানিয়েছেন। এই হিসেবটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। সরকার কৌশলে কর্মচারীদের বেশ কিছু বছরের বকেয়া থেকে বঞ্চিত করার একটা চেষ্টা এর মধ্যে রেখেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে কোনো আলোচনার মধ্যে যাইনি। তার কারণ আমরা সরকারের কৌশলটা বুঝতে পেরেছি। শিক্ষামন্ত্রী যে বলেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই 1.5 লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি হোক। 1.5 লক্ষ শূন্য পদ, কিন্তু দেওয়া হয়েছে মাত্র 20,000। 2016 সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি। এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়ে আছে। পশ্চিমবাংলায় রাজ্য কর্মীদের বর্তমানে 3টি মঞ্চ কাজ করছে। একটি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, একটি হচ্ছে কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে একটা বাম কর্মী সংগঠনগুলোর একটা যৌথ মঞ্চ, এবং জয়েন্ট মুভমেন্ট ফোরাম বলে আরেকটি মঞ্চ, যে মঞ্চের শরিক আমাদের সংগঠন তারা। বাস্তব কারণে এই 3টি মঞ্চ এবং এর বাইরে যে কটি সংগঠন আছে তাদের পক্ষে এখনই একসাথে আন্দোলন করা সম্ভব বলে আমি মনে করি না। দেখেছিলাম যে অতীতে আমাদের একটা অভিজ্ঞতাই আছে যে মুখ্য সচিব বসার পরেও তিনি তার নিজের মেরুদণ্ড হয়তো সোজা রাখতে পারেননি, কারণ আমাদের সামনে তিনি উল্লেখ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে আপনাদের বিষয়টা আমরা দেখব। একটা ফ্যাসিস্ট সরকার, সেই সরকার আন্দোলন করার জন্য ন্যূনতম স্পেস আমাদের দেয়নি, যেটা পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে আমরা পেয়েছিলাম। এবং সবথেকে যেটা সমস্যা সেটা হচ্ছে সরকারি দপ্তরগুলোর মধ্যে আমরা কার্যত সেভাবে কর্মসূচি নিতে পারছি না। প্রশাসনিক, পুলিশি এবং শাসক দলের কর্মী সংগঠনের যূথবদ্ধ প্রয়াসে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম্প নোটিশ ইমেলে পাঠিয়েছি, এবং বেলা 1:30টার সময় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি আবেদন জমা দিয়েছেন, তাতে 6 মাস সময় চেয়েছেন। দেখবেন যে কোনো রিভিউ পিটিশন বা এই ধরনের আবেদন সরকার করছেন, আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, হাইকোর্ট বা স্যাট 3 মাস বেঁধেছিলেন, সুপ্রিম কোর্ট 6 সপ্তাহ বেঁধেছিলেন, তার ঠিক শেষ দিনে উদ্দেশ্যটা হচ্ছে যে কোনোভাবে হোক প্রক্রিয়াটাকে বিলম্বিত করা, দীর্ঘায়িত করা। রাজ্য সরকার মূলত যে কথাটা বলেছেন যে ডিএ সংক্রান্ত নর্মস ঠিক করতে স্যাটের রায় অনুসারে, এবং ঋণ নিতে হবে বাজার থেকে, নিয়ে টাকা মেটাতে হবে, সেই ঋণ করতে অন্তত 1 বছর সময় লাগবে। তা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে 6 মাস সময় চেয়েছে। অর্থ সংকটের বিষয়টা একটু বলি। 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যা বাজেট বরাদ্দ করেছিলেন তার মধ্যে 25,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, এবং কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে যে বরাদ্দ করেছিল তার মধ্যে 9,000 কোটি টাকাও খরচ করেননি। এই 34,262 কোটি টাকা রাজ্য কোষাগারে পড়ে আছে খরচ না হওয়া অবস্থায় রাজ্য কর্মীদের বেতন এবং পেনশনের টাকা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হিসেব দিয়েছেন তাতে স্যাটের এবং কলকাতা হাইকোর্টের এই রায় কার্যকর করতে সরকারের ৪১,৭৭০.৯৫ কোটি টাকা খরচ হবে এরকম জানিয়েছেন। এই হিসেবটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। সরকার কৌশলে কর্মচারীদের বেশ কিছু বছরের বকেয়া থেকে বঞ্চিত করার একটা চেষ্টা এর মধ্যে রেখেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে কোনো আলোচনার মধ্যে যাইনি। তার কারণ আমরা সরকারের কৌশলটা বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্টে 2022 সালে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন 2022 সালের 20 মে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এই রায়টা আইনিভাবে সঠিক কি সঠিক নয় এটা নিয়ে
কোনো আর্থিক বা অন্য বিষয়ের মধ্যে সওয়াল জবাব ঢুকে গেলে মামলা দীর্ঘায়িত হবে। সরকারের সেই প্রচেষ্টায় আমরা সচেতনভাবেই সেই ফাঁদে আমরা পা দিইনি। তো এই হিসেবটা সঠিক নয় আমরা জানি, কিন্তু তারপরেও এই হিসেবটা সঠিক ধরে নিয়েই বলছি, রাজ্য সরকারের কাছে 34,262 কোটি টাকা বেতন এবং পেনশন খাতে রয়েছে। 41,770.95 কোটি টাকা সরকারের খরচ হবে বলছেন। তাহলে এই 34,262 কোটি টাকা দিয়ে এই যে টাকাটা খরচ হবে বলছেন তার 74.84%, অর্থাৎ 75% টাকা মিটিয়ে দেওয়া যায় এখনই। তার জন্য কোথা থেকেও কোনো অর্থ সংগ্রহ করতে হবে না। আর সুপ্রিম কোর্ট তো বলেছিলেন 25%, 100% বলেননি। তাহলে 100% দিলেও তার 75% টাকা রাজ্য সরকারের কোষাগারে রয়েছে, আমাদের টাকা। কাজেই অর্থ সংকট যে একটা অসত্য কথা, এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন। তা আমরা এই বিষয়ে আর দীর্ঘায়িত করব না। শুধু একটা কথা, যেটা 2016 সালে আমরা বলেছিলাম মামলা করার সময়, যে মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শেষ দিন পর্যন্ত মামলায় থাকবে এবং শেষ দেখে ছাড়বে। আজকেও সে কথাই বলছি। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 2022 সালের 5ই ডিসেম্বর প্রথম শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার মেনশন হিয়ারিং করেন, বলেন 30শে নভেম্বর 2022 কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা আছে, সেই মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হয়ে যেতে পারে, তাই মামলাটা এগিয়ে আনো। এবং সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনে মামলাটা 28শে নভেম্বর 2022 করেছিলেন। এক্ষেত্রে সরকার পক্ষ নিশ্চয়ই সুবিধে পেয়েছিল, কিন্তু আইন আছে। আমরাও কলকাতা হাইকোর্টে বা স্যাটে অনেকবার মেনশন হিয়ারিং করে মামলা এগিয়ে এনেছি। কিন্তু এটা সত্য যে সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য সরকার সুবিধে পেয়ে গেছেন। এরপরে দীর্ঘ 18 বার শুনানি হয়েছে এবং যে রায়টা গত 16ই মে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ দিয়েছেন, তাতে 13 মিনিট সময় লেগেছে। কিন্তু 2022 সালের 28শে নভেম্বর থেকে 13ই মে 2025 পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের একের পর এক বেঞ্চ এই 13 মিনিট সময় কিন্তু এই মামলার জন্য দিতে পারেননি। যেসব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে, তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো, এসএসসির মতো, তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে। দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই 1.5 লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি হোক। 1.5 লক্ষ শূন্য পদ কিন্তু দেওয়া হয়েছে মাত্র 20,000। 2016 সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি। এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের সামনে নতুন করে সুযোগ তৈরি হোক। কিন্তু 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি 2016-তে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকেই পূর্ণ করতে হবে। ওই প্যানেলে রিভিজিট হোক, আমরা সেটা চাই। আর একটা বড় ইস্যু, সরকারি কর্মচারীদের ডিএ আপনারা জানেন যে সরকার আইএ ফাইল করেছে। আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএ কে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% ডিএ দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই।
এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি। এই সমস্ত বিষয়কে নিয়ে এবং 2016 সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত, আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না, কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সেই অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, সাংবিধানিক অধিকার হরণ করা বলছি আমরা এটাকে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 21 তারিখ 21শে আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21শে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। সরকার জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চটাকে এড়াতে চাওয়ার জন্য এই মামলা করেছেন কি আমাদের জানা নেই। বিষয় হচ্ছে আদালতের লড়াইটা আমরা শেষ পর্যন্ত লড়ব, কিন্তু আমাদের আত্মসমালোচনার একটা প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় রাজ্য কর্মীদের বর্তমানে 3টি মঞ্চ কাজ করছে। একটি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, একটি হচ্ছে কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে একটা বাম কর্মী সংগঠনগুলোর একটা যৌথ মঞ্চ, এবং জয়েন্ট মুভমেন্ট ফোরাম বলে আরেকটি মঞ্চ, যে মঞ্চের শরিক আমাদের সংগঠন তারা। বাস্তব কারণে এই 3টি মঞ্চ এবং এর বাইরে যে কটি সংগঠন আছে তাদের পক্ষে এখনই একসাথে আন্দোলন করা সম্ভব বলে আমি মনে করি না। কিন্তু আমি নেতৃত্বের কাছে অনুরোধ করব, প্রত্যেকটি মঞ্চের নেতৃত্বের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা পারস্পরিক আলোচনায় বসুন, পৃথক পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করুন, কিন্তু একই কর্মসূচি একই দিনে ঘোষণা করুন, একই সময়, যাতে করে সবথেকে বেশি সংখ্যায় কর্মচারী একই দিনে একই কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারের বিরুদ্ধে একটা জোরালো বার্তা পৌঁছে দিতে পারে। এটা করার জন্য কিন্তু এই 3টে মঞ্চকে একসঙ্গে মিশেও যেতে হবে না, বা তাদের মতপার্থক্য মতভেদ নিয়ে দীর্ঘ আলোচনারও অবকাশ নেই। নেতৃত্ব বসবেন, বসে একটা কর্মসূচির সিদ্ধান্ত নেবেন, নিয়ে সেই সিদ্ধান্ত 3টে পৃথক পৃথক মঞ্চের প্ল্যাটফর্ম থেকে তারা একই দিনে একই সময় ঘোষণা করবেন। নেতৃত্ব ভেবে দেখবেন যে আমার মতো একজন বৃদ্ধের এই আবেদন তাদের কাছে গ্রহণযোগ্য কিনা। 28শে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি, এর সাথে আরো মঞ্চ যুক্ত হবে, বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা পরে সেগুলো নামগুলো জানিয়ে দেব। আর এর মাঝখানে আরো একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে। আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে আরো কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব। আপনারা জানেন যে আমরা বিগত দিন এইখানে একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা 21শে এপ্রিল একটা নবান্ন অভিযান কর্মসূচি ডেকেছিলাম। বিশ্বাস করুন, সেই কর্মসূচির ডাকার পর পুলিশ প্রশাসনের একটা বার্তা আমরা পাই এবং ওনারা চেয়েছিলেন একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের সুষ্ঠু সমাধান করবেন। আমরা যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চ ছিলাম, সেই মঞ্চের প্রতিনিধিদের নিয়ে হাওড়া সিপি এবং কলকাতার সিপি সাহেব এবং সর্বোপরি ডিজি পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম বা আশ্বস্ত হয়েছিলাম হয়তো সত্যি সরকার একটা কিছু সদর্থক ভূমিকা নেবেন। কিন্তু বিশ্বাস করুন, আশ্বাসটা এটাই ছিল যে আমাদের যে সমস্ত মঞ্চগুলো ছিল সেই মঞ্চগুলো ধরে ধরে আমরা কি কারণে বঞ্চিত, কোথায় আমাদের কি ত্রুটি আছে কি না আছে, ওনারা ডিপার্টমেন্ট ধরে ধরে সেই সমস্ত ত্রুটিগুলো তার সমাধান করবেন এইটুকু আশ্বাস দিয়েছিলেন। এবং সর্বোপরি মুখ্য সচিবের সঙ্গে বসে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে তিনি এই সমস্যার সমাধান করবেন।
আমরা প্রথম পর্যায়ে আমরা এটুকুই দাবি রেখেছিলাম যে অতীতে আমাদের একটা অভিজ্ঞতাই আছে যে মুখ্য সচিব বসার পরেও তিনি তার নিজের মেরুদণ্ড হয়তো সোজা রাখতে পারেননি, কারণ আমাদের সামনে তিনি উল্লেখ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করে আপনাদের বিষয়টা আমরা দেখব। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার সেই প্রশাসনের কাছে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা পিছপা হব না। কিন্তু বিশ্বাস করুন 4বার বৈঠক হয়েছে, শেষমেশ হয়তো প্রশাসনের কাছে আমরা একটা ভেবেই ছিলাম যে দীর্ঘদিন ধরে এই কলকাতা রাজপথে ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে বা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমাদের একটা সুরার ব্যবস্থা হবে। ওনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, কিন্তু বাস্তবে তার প্রতিচ্ছবিটা সম্পূর্ণ আলাদা। মানে বিষয়টা মোবিলাইজড করার জন্যই আমাদের সঙ্গে আলোচনায় বসছেন, সেই সদিচ্ছা দেখতে পেলাম না, সে প্রশাসন হোক বা বর্তমান শাসক বা সরকারে যিনি আছেন। তাই এবারের কর্মসূচি যেটা, সেই কর্মসূচির মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই, যেটা ভাস্করদাও বলছেন, যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা যে ঐক্যমঞ্চ সম্মিলিত প্রচেষ্টায় যে ডাকটা দিয়েছি 28 জুলাই, এই ডাকে এই অবস্থান থেকে আমরা কোনোভাবেই আর পিছিয়ে আসবো না। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় না বসে সমস্যার সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিতে অবিচল থাকবো। এবারে দ্বিতীয় যে বিষয়টা আসবো, এটা কর্মরত কর্মচারীদের কাছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কাছে একটু তেতো মনে হবে। আমাদের আত্মসমালোচনার প্রশ্ন আছে। আজকে যদি আমরা 10 লক্ষ কম বেশি অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী, রাজ্য কর্মী, এই মামলার রায় কার্যকর হলে তারা উপকৃত হবেন, তা আমরা যদি 1 লক্ষ বা 1.5 লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে মিছিল করে নবান্নটাকে ঘিরে ফেলতে পারতাম, সরকার বাধ্য হতো এই রায় কার্যকর করতে। আমরা পারিনি। শূন্যগর্ভ আস্ফালন করে কোনো লাভ নেই। একটা ফ্যাসিস্ট সরকার, সেই সরকার আন্দোলন করার জন্য ন্যূনতম স্পেস আমাদের দেয়নি, যেটা পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে আমরা পেয়েছিলাম। এবং সবথেকে যেটা সমস্যা, সেটা হচ্ছে সরকারি দপ্তরগুলোর মধ্যে আমরা কার্যত সেভাবে কর্মসূচি নিতে পারছি না। প্রশাসনিক, পুলিশি এবং শাসক দলের কর্মী সংগঠনের যূথবদ্ধ প্রয়াসে এই অবস্থায় কর্মচারীদের কাছে আমি বলবো, দীর্ঘ 34 বছর কর্মচারীদের একটা সিংহভাগ অংশ বামফ্রন্ট সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। এই স্বঘোষিত দায়বদ্ধতা থেকে সরকারের স্বার্থ রক্ষা করে গেছেন, কর্মচারীদের স্বার্থের দিকে ততটা গুরুত্ব দিতে পারেননি। আবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন তৃণমূল ক্ষমতায় এসেছে, সিংহভাগ কর্মচারী তৃণমূল সংগঠনের ছাতার তলায় গেছেন এবং তারা এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা ঘোষণা করে দিয়েছেন। তা আমরা যদি বিভিন্ন সময়ে কর্মচারীদের একটা বড় অংশ সরকারকে রক্ষা করার, সরকারের বকলমে শাসক দলকে রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধ নিয়ে নিই এবং কর্মচারী আন্দোলন থেকে আমাদেরকে সরিয়ে রাখি, তাহলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা কখনোই সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবো না। নেতৃত্ব কর্মসূচি ঘোষণা করবেন, আপনারা নেতৃত্বকে যত সম্ভব সমালোচনা করতে পারেন, গালাগালি দিতে পারেন, কিন্তু সেই কর্মসূচিতে যদি সার্বিকভাবে কর্মচারীরা অংশগ্রহণ না করেন তাহলে সেই আন্দোলন সফল হয় না এবং সরকারকে বাধ্য করা যায় না। সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তাদের কর্মচারীরা আমাদের থেকে অনেক উন্নততর আর্থিক এবং অধিকারগত অবস্থানে আছেন। তাদের ডিএর জন্য মামলা করতে হয় না,
তাদের ডিএর জন্য আন্দোলন করতে হয় না। তার কারণ এই নয় যে ওইসব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অত্যন্ত বন্ধুবৎসল, অত্যন্ত কর্মচারী দরদি এবং শ্রমিক কর্মচারীদের প্রতি নিবেদিত প্রাণ। না, আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল তার দুটো অবস্থান, একটা হচ্ছে তারা শাসক, দ্বিতীয়টা হচ্ছে তারা সম্ভাব্য শাসক। এবং শাসক বা সরকার হচ্ছে মালিক পক্ষ। দুর্ভাগ্যজনক, মালিক পক্ষের হয়ে রাজ্য কর্মীদের সিংহভাগ অংশ দীর্ঘদিন ধরে কাজ করছেন। ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে বিভিন্ন জুট মিলে, বিভিন্ন চা বাগানে, কলকারখানায় আমি যাই। সেখানে কিন্তু যে শ্রমিক মালিকের হয়ে কথা বলে, মালিকের লোক বলে যে শ্রমিক পরিচিত হয়ে যায়, তাকে কিন্তু সেখানকার শ্রমিকরা বিচ্ছিন্ন করে দেন সামাজিকভাবে এবং তাদের কোনো রকমভাবে নিজেদের মনে করেন না। অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে তাদের উপর শ্রমিকরা, কর্মচারীরা জুতোবদ্ধভাবে আক্রমণ করছেন। এই আক্রমণ করাটাকে আমি সমর্থন করি না, কিন্তু আমরা হোয়াইট কালার এমপ্লয়ি সৌজন্যের নামে যারা মালিকের হয়ে রাজ্য কর্মী আন্দোলনে পিঠে ছুরি মারছেন, তাদের সঙ্গে কিন্তু আমরা সামাজিক দূরত্ব তৈরি করি না। হচ্ছে যদি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসেন, তাহলে সেক্ষেত্রে আমরা যে মঞ্চগত এই কর্মসূচি ডাক দিয়েছি, প্রত্যেক মঞ্চের আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেব। অবশ্যই আমরা সমস্যার সমাধান চাইছি, আমরা আন্দোলন চাই না। আন্দোলন তখনই যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হয়। তা সেই ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে আলোচনায় ডেকে পাঠান উইথ চিঠি, কোনো মৌখিক নয়, চিঠির মধ্য দিয়ে যদি আলোচনায় বসেন এবং এই 28শে জুলাইয়ের মধ্যে যদি সমস্যার সমাধান হয়, তবেই আমরা এই কর্মসূচি থেকে বিরত থাকবো, নচেত কর্মসূচি হবে। সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। অর্থাৎ আমরা যারা বেকার, মেধাবী যুবক যুবতী, যারা দিনের পর দিন, যারা পশ্চিমবঙ্গ আমরা যে ঐক্যমঞ্চ গঠন করেছিলাম, সেই মঞ্চে আমরা 12টা মঞ্চ একসাথে হয়েছিলাম। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WBGD আরবি 2017 গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ, 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড একতা মঞ্চ, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার, ওয়েস্ট বেঙ্গল SSC বঞ্চিত গ্রুপ C&D ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ, নবশিক্ষা নির্মাণের খোঁজে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের সাথে সমর্থনে ছিলেন, এখন সরাসরি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বেঙ্গল আয়ুষ মেডিকেল অ্যালায়েন্স সমর্থনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ, এছাড়াও আরও অনেক মঞ্চ আমাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন এই বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য। মেন উদ্দেশ্য হলো আমাদের আন্দোলন নয়, মেন উদ্দেশ্য হলো আমরা যে ন্যায্য অধিকার এতদিন ধরে যে আমরা পড়ে আছি রাস্তায়, কেউ 800 দিন, কেউ 2009 থেকে 2025, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, দুর্নীতির কারণে যে ন্যায্য চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, আমাদের সেই চেয়ার আমরা ফিরে পেতে চাই। আমরা তার জন্য গতবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম। আশিসদা বললেন বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েও মাননীয় চিফ সেক্রেটারি আমাদেরকে সময় দেননি। বারবার আমাদের লালবাজারে কমিশনার অফ জয়েন্ট সিপি ডেকে পাঠিয়েছিলেন, বারবার হাওড়া পুলিশ কমিশনার মাননীয় প্রবীণ ত্রিপাঠী মহাশয় ডেকে পাঠিয়েছিলেন। আমরা গিয়েছিলাম, দফায় দফায় আলোচনা হয়, ভবানী ভবনেও আলোচনা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট ডেট আমরা পাইনি। আইন ব্যবস্থা আমাদের উপরে মাকড়সার জালের মতো জাল বিছিয়ে গেছে। আমরা গরিব বেকার মেধাবী কি করে এত বড় আইন, সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক, আমরা সমাধান করব? অ্যাডভোকেট সরকারি কোনো রকম উদ্যোগ নেয় না, সরকার তো কোনো উদ্যোগ নেওয়া ছেড়েই দিয়েছে।
ওনারা নিজেরাই আইনের জাল তৈরি করছেন, ওনারা নিজেরাই দুর্নীতি করছেন এবং বেকার যুবকদের রাস্তায় ফেলে এইভাবে পুলিশ দিয়ে লাঠিপেটা করছেন এবং জেল আছে। তো আমরা এই দুর্নীতির এবং ন্যায্য অধিকারের দাবি নিয়ে নবান্ন চলো, অর্থাৎ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন, সবার কেড়ে নিয়েছে অন্ন, তাই সবাই চলো নবান্ন, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজ এই বিশেষ কনফারেন্স করলাম। এই যে বেতন কমিশনের রিপোর্ট, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ডিএটা রাজ্য সরকার তার আর্থিক সঙ্গতি অনুসারে ডিএর হার ঠিক করবেন, কবে দেবেন ঠিক করবেন, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানার কোনো প্রয়োজন নেই। মামলাটা মনে রাখবেন পঞ্চম রাজ্য বেতন কমিশনের, রোপা 2009-এর, অর্থাৎ রোপা 2019-এ, যেখানে ডিএর উল্লেখই নেই এবং কোনো সংগঠন এই ডিএর উল্লেখ রাখার দাবিতে আজ পর্যন্ত মামলা করেননি। আমরা যারা মামলার সঙ্গে যুক্ত সংগঠন ডিএ নিয়ে দ্বিতীয় কোনো মামলা করতে পারি না, কিন্তু ডিএ কে অন্তর্ভুক্তির দাবিতে একটা মামলা করা অত্যন্ত জরুরি ছিল, এই কাজটা আমরা করতে পারিনি। অর্থাৎ রোপা 2019-এ এই মামলার রায় যাই হোক, তারপর থেকে কিন্তু ডিএটা কর্মীরা পাবেন এরকম না আশা করাই ভালো। এই অবস্থায় আমি যারা শাসক দলের কর্মী সংগঠনে আছেন তাদের কাছে আবেদন করব, অনেক দিন তো সরকারের হয়ে কাজ করলেন, শাসক দলের হয়ে কাজ করলেন, এখন কিন্তু আপনাদের অবস্থান নেয়ার সময়, সে দিনটা এসে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী কোনোভাবেই রাজ্য কর্মীদের কোনো দাবি মানবেন না। আমরা আত্মশ্লাঘা বোধ করতেই পারি, বলতেই পারি ওই তো আমাদের আন্দোলনে নবান্ন হেলে গেছে, কিন্তু কোনো দাবি কার্যত আমরা আদায় করতে পারিনি। পুলিশ কর্মী সহ অন্যান্য একাধিক কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা ফিরিয়ে আনতে পারিনি। সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম সেই অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছে, আমরা ফিরিয়ে আনতে পারিনি। পে কমিশনের সুপারিশটা পর্যন্ত আমাদের দেয়া হয়নি, সেটাও আদালতের নির্দেশে আমরা পেয়েছি। মুড়ি মুরকির মতো সচিবালয়ের ক্ষেত্রে ডিটেলমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিহিংসামূলক বদলির শিকার হচ্ছেন প্রতিবাদী কর্মীরা। আমরা আদালতের নির্দেশে 3টি ক্ষেত্রে এই বদলি আটকাতে পেরেছি, কিন্তু আন্দোলন করে একটিও বদলি আটকাতে পেরেছি এমন উদাহরণ আমাদের জানা নেই। 4 বছরের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে 4 বছরের বকেয়া টাকা রাজ্য সরকার মেরে দিয়েছেন, আমার আপনার পকেট থেকে কেটে নিয়েছেন, আমরা আদায় করতে পারিনি। বাড়ি ভাড়া ভাতা 15% থেকে 12% নামিয়ে এনেছেন, আমরা কিচ্ছু করতে পারিনি। শিক্ষা ভাতা, পরিবহন ভাতা নেই, আমরা করতে পারিনি। সচিবালয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে দাবি করে এসছেন 1960 সালে যে বেতনক্রম আমাদের ছিল সেই বেতনক্রম ফিরিয়ে দিন, আজও হয়নি। কাজেই ওই 18% ডিএ পেয়ে 37% ডিএ বকেয়ার বাস্তবে আমরা যদি উল্লাস প্রকাশ করি যে আমরা নবান্নকে হেলিয়ে দিতে পেরেছি, ভুল ভাবছি। এবার শাসক দলের কর্মী সংগঠনের আওতার বাইরে যারা আছেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তাদের অনেকেই কিন্তু যখন নেতৃত্ব সে যে সংগঠনের হোক, তারা আন্দোলনের ডাক দেন, ধর্মঘটের ডাক দেন, কর্মবিরতির ডাক দেন, তাতে কিন্তু সার্বিকভাবে অংশগ্রহণ করেন না। সমাজ মাধ্যমে ফেসবুকে বিপ্লব করে লাভ নেই, রাস্তায় নামতে হবে। আমরা মামলাটা করেছিলাম কৌশলগত অবস্থান হিসেবে, কিন্তু ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ হচ্ছে আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ তৈরি করে সরকার বা মালিককে বাধ্য করা, সরকারের কর্মচারীদের দাবি মিটিয়ে দেয়া। সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি। নেতৃত্বকে আপনারা দোষ দিতেই পারেন, পে কমিশনের রিপোর্টের জন্য আপনারা অভিরূপ সরকারের বাপ্পান্ত করতেই পারেন, কিন্তু আমরা কি করেছি এই আত্মবিশ্লেষণ তো আমাদের করতে হবে। আজকে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে রাজ্য কর্মীরা আছেন।
রাজ্য সরকারি কর্মচারীদের 2,69,000 পদ শূন্য, শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 3,98,000 পদ শূন্য, উচ্চ মাধ্যমিক স্তরের পরবর্তী ক্ষেত্রে অনুমোদিত পদের অন্তত 60% পদ শূন্য। আমাদের রাজ্যে 65% মানুষের বয়স 34 বছরের নিচে। তারা কাজের বাজারে কাজ খুঁজছেন। এই সরকার কোনো নিয়োগ করছেন না, এবং যে কোটি নিয়োগ হয়েছে সে কোটিও একেবারে দুর্নীতির পাঁকে নিমজ্জিত। 25,752 জনের শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়ে গেছে। তাদের মধ্যে যে অসংখ্য যোগ্য প্রার্থী রয়েছেন তারা চোখের জল ফেলছেন। না আদালত না সরকার কেউ তাদের ন্যায়ও দেননি, বিচারও দেননি, রায় হয়েছে। না, 21শে জুলাই আমাদের অনুমতির তো প্রয়োজন নেই, কারণ সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ আছে সেটা তো আদালতের অনুমতি নিয়েই চলছে। সুতরাং আমাদের পৃথকভাবে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমাদের ওই শহীদ মিনারের মঞ্চেই আমরা আমাদের শহীদ দিবস পালন করব। আমরা এটাকে সরকার যে শহীদ দিবস পালন করে, আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে তাদের যে দুষ্কর্ম এবং দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে এই রাজ্যের মেধা এবং এই রাজ্যের শ্রমের মৃত্যু হয়েছে বলে মনে করছি, এবং সেই উদ্দেশ্যেই ওই দিন বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন হবে। আমরা কিন্তু গত বছরও ছিলাম ওখানে, তার আগের বছরও ছিলাম। আমাদেরকে ওঠানোর সাহস এখনো পর্যন্ত শাসক দল দেখাতে পারেনি। আমাদেরকে ওঠানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে দুবার রেড রোডে ধর্নায় বসেছেন, আপনারা সকলেই সেটা জানেন। যতদিন মেয়াদ ছিল তারপরে যখন সেটাকে উঠাতে যায়, মিলিটারি যখন উঠাতে গিয়েছিল তখন তাদেরকে বলেছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ বসে আছে, ওদেরকে আগে ওঠাও, তারপর আমাকে উঠাতে আসবে। সুতরাং ওনারা চেষ্টার কসুর করেননি। আমাদেরকে ওঠাবার মতো ক্ষমতা এই রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের নেই। সুতরাং 21 তারিখে যে কর্মসূচি সেটা হবে, সেটা আমরা আমাদের নিজেদের জায়গাতে করছি। আমরা তো এটাও ভেবেছিলাম যে 21 তারিখেই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দেবো, কিন্তু যেহেতু তাদের একটা প্রিফিক্সড থাকে, ইভেন্ট থাকে বলে আমরা সৌজন্যতার খাতিরেই সেটাকে যাইনি, ওই জন্য 28 তারিখ দেখেছি। রাজনৈতিক দলের যে সমস্ত সরকারি সংগঠন তারা আপনাদের সঙ্গে এখন বিপরীতে অবস্থান করে, এই যে নবান্ন দলের ডাক দিচ্ছে তারাও তাদের প্রতি আহ্বান জানাবে? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে পশ্চিমবঙ্গের শুধু কর্মচারী কেন, এই রাজ্যের বেকার ছেলে মেয়ে ছাত্রছাত্রী সকলেরই অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তাদেরকে দুটো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এক হচ্ছে তাদের রাজনৈতিক আনুগত্য, আর এক হচ্ছে তারা যে ছাত্র অথবা চাকরিজীবী হোক, চাকরি প্রার্থী হোক, আর যারা চাকরি করছেন বা চাকরি হারা হোক, এই পরিচয়টা একদিকে, আর দলীয় রাজনৈতিক আনুগত্যটা একদিকে। তা সেই সমস্ত মানুষের কাছে আমাদেরই তাদের বিবেকের কাছে আমাদের ব্যাপারটা ওপেন করে রাখলাম যে আপনাদের ওই দ্বিতীয় যে প্রথম যে পরিচয়টা, যে পরিচয়ে আপনারা পরিচিত আছেন, ধরুন আমি এখানে বসে আছি একজন কর্মচারী হিসেবে, আমার এটাই প্রাইমারি আইডেন্টিটি, এইটাই যদি প্রশ্নচিহ্নের মুখে পড়ে তাহলে তার উপরে আমি আমার দলীয় রাজনীতির যা পরিচয় সেটাকে আগে রাখবো কিনা। আশা করি তারা সকলেই সমস্ত বিভেদ ভুলে 28 তারিখে পথে নামবে। আমরা সকলকে আহ্বান জানাবো যদিও, কিন্তু সেই আহ্বানেও যদি সেই সব মাথারা যদি না আসেন, আশা করি সেই সব সংগঠনের বডিটা অন্তত সেদিন উপস্থিত হবে সেখানে। এইরকম একটা পরিস্থিতিতে শূন্যগর্ভ আস্ফালন করে লাভ নেই। আমরা সরকারকে নতজানু করতে পারছি না, যেটা অন্যান্য রাজ্য সরকারের কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এলআইসি, ব্যাংক, জিআইসি, এনআইসির কর্মচারীরা করতে পারছেন, আমরা পাচ্ছি না। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, এবার অন্তত খোলস ছেড়ে বেরুন এবং এবার অন্তত আপনাদের হকটা বুঝে নেয়ার প্রয়াস করুন। শুধু সমাজ মাধ্যমে বিপ্লব করে লাভ নেই, প্রত্যেকে রাস্তায় নামুন। যে সংগঠন ডাক দিচ্ছে সংগঠন দেখার দরকার নেই, ধর্মঘটের আহ্বান এলে ধর্মঘটটাকে এতটাই সার্বিক সফল করে তুলুন যাতে রাজ্য সরকার ভাবতে বাধ্য হয় যে না, রাজ্য কর্মীদের আর অবহেলা করা যাবে না।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের অন্যতম আইনজীবী, তিনি দীর্ঘদিন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি কিন্তু বারবার বলেছেন শুধু আদালতের উপর ভরসা করে বসে থাকলে হবে না, আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে আদালতের রায় কার্যকর করা। এই মামলাটা আমরা 2016 সালে করেছি। 2012 সাল থেকে সরকারের সৌজন্যে, মুখ্যমন্ত্রীর সৌজন্যে নিম্ন আদালতে একের পর এক মামলায় আমরা অভিযুক্ত। কাজে আদালতের আঙিনা আমাদের ঘোরা, বারবার ঘোরা। আমাদের যে অভিজ্ঞতা, আইন যেমন আছে, আইনের ফাঁক আছে। কাজেই আন্দোলনের থেকে বড় কোনো কিছু হতে পারে না। এবং আমাদের যদি দাবি আদায় করতে হয়, ঠিক আছে, ধরে নিলাম যে এই কোর্ট কেসে আপনি পঞ্চম বেতন কমিশনের রোপা 2009-এর ডিএটা আপনি পেয়ে গেলেন বকেয়া, ধরে নিলাম। তারপর 2019-এর রোপায় তো ডিএই নেই, কি করবেন? আজকে 37% বকেয়া, আগামী দিনে এই বকেয়ার পরিমাণ বাড়বে। আজকে ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি হচ্ছে, আগামী দিনে সরকার পেনশন প্রকল্প তুলে নেবে, কি করবেন? বসে বসে দেখবেন? আর দেখার দিন নেই। দয়া করে আপনারা আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। কিন্তু একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে সরকারের সামনে যদি আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে না পারি, আগামী দিনে দাবি মেটার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যক্তিগতভাবে অবসর গ্রহণ করেছি, নিতান্ত বাধ্য হয়ে এই মামলার কারণে কর্মচারী আন্দোলনে আজও আছি। যেদিন এই মামলার অন্তিম রায় ঘোষণা হয়ে যাবে, আমি বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমরা কর্মচারী আন্দোলনকে বিদায় জানিয়ে আমরা অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনে নিজেদের নিয়োজিত করব। কিন্তু যে নেতৃত্ব আজকে আছেন, যারা আরো দীর্ঘদিন চাকরি করবেন, যে কর্মচারীরা আজকে চাকরি করছেন তারা আরো দীর্ঘদিন চাকরি করবেন, আপনারা ভাবুন যে আপনারা কি করবেন। আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন। আর কিন্তু বসে থাকার সময় নেই। আর যদি আপনারা এখনো নেতৃত্ব ডাক দিলেন, আর একটা ধর্মঘটের দিনে স্বাভাবিকের থেকে বেশি হাজিরা হলো, আর আপনারা ঘরে বসে বসে ভাবলেন যে সরকার দাবি মেনে নেবে, এই তো সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে, এই তো কোঅর্ডিনেশন কমিটি করছে, এই তো কনফেডারেশন করছে, দাবি মিটে যাবে, মূর্খের স্বর্গে বাস করছে। নেতৃত্ব আপনারা তৈরি করেন, নেতারা কর্মসূচির ডাক দেন, সেই কর্মসূচিতে আপনাদের সার্বিক অংশগ্রহণ ছাড়া সফল আন্দোলন হতে পারে না। আজকেই সেই সন্ধিক্ষণ, অনেকটা সময় পেরিয়ে গেছে, আপনারা সিদ্ধান্ত নিন। আজকে ভাবুন তো, স্থায়ী কর্মচারী নেই, লাখো লাখো চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে সরকারি কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তারা তো আমার আপনার ঘরের ছেলে মেয়ে। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা 600 টাকা মাইনে পায়, মিড ডে মিল ওয়ার্কাররা 1666 টাকা মাইনে পায়, জীবিকা সেবকরা আজকে 8 বছর কোনো মাইনে পাননি, বেতন পাননি। বহু পুরসভায় অস্থায়ী কর্মীরা 8 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর মাইনে বেতন পাচ্ছেন না। এবং নামমাত্র বেতনে কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন, স্থায়ী পদে নিয়োগ করছেন না। শিক্ষাক্ষেত্রে কি অবস্থা আপনি ভাবুন। শিক্ষাক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত হিসেবে শিক্ষাক্ষেত্রে কোনো নিয়োগ করছেন না। যে নিয়োগ হচ্ছে তাতেও দুর্নীতির দায়ে কলঙ্কিত হয়ে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। আপনারা ভাবুন। এবং অবশ্যই বলবেন এই তো বদলি হয়ে যায়, এই তো ডিটেলমেন্টের খপ্পরে পড়ি, কি করে সরকারের বিরুদ্ধে যাই বলুন তো। তাহলে চুপ করে বাড়িতে বসে থাকুন, ডিএ আশা করবেন না, 4 বছরে যে টাকা মেরে দিয়েছে সেটা পাওয়ার আশা করবেন না। এরপরের যে আক্রমণ হতে যাচ্ছে,
পেনশন প্রকল্পটা, যে পুরনো পেনশন স্কিমে আমরা আছি, সেইটা তুলে দিয়ে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি সম্মিলিতভাবে যে নূতন পেনশন প্রকল্প চালু করেছিলেন, সেই সর্বনাশা পেনশন প্রকল্প চালু করার। থাকুন, আপনারা আত্মসমালোচনা করুন। শুধু সরকারের সমালোচনা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে, অভিরূপ সরকারের সমালোচনা করে দায়িত্ব শেষ হয় না। এবং ভয় এমন একটা জিনিস, আপনাকে ভয়কে মুক্ত করতে হবে। যদি সংখ্যাগরিষ্ঠ কর্মচারী আজকে আপনারা একটা ধর্মঘটে অংশগ্রহণ করেন, কজনকে বদলি করবে? এবং বদলি যদি করেও, আমি তো এই সরকার আসার পরে 13 বার বদলি হয়েছি এবং বিভিন্ন দপ্তরে গেলে আমাকে বলা হতো, হ্যাঁ দাদা এখানে কতদিন, একের পর এক মামলা খেয়েছি। তা মাথা নিচু করাতে পেরেছে? মেরুদণ্ড যদি আপনি সোজা করে চলতে পারেন, শাসক আপনাকে ভয় পাবে। কতজনকে বদলি করবে? কাজী ভয়ের অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। আপনার পেশার স্বার্থে, আপনার এআইসিপি মেনে ডিএ পাওয়ার স্বার্থে, আপনার হাউস রেন্ট অ্যালাউন্স 15% করার স্বার্থে, আপনার শিক্ষা ভাতা, পরিবহন ভাতা পাওয়ার স্বার্থে এবং আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে যাতে তারা কর্মসংস্থান পায়, সরকারি দপ্তরে যাতে নিয়োগ হয়, আপনার আমার ছেলে মেয়েরা, ঘরের ছেলে মেয়েরা যাতে ওই 2000, 4000, 5000 টাকা মাইনে সামাজিক সুরক্ষা ছাড়া সরকারের কৃতদাস হিসেবে কাজ করতে বাধ্য না হয়, পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনদেশে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেপ্তার হয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য না করেন, সেই বাংলাটা তো আমাকে আপনাকেই তৈরি করে যেতে হবে। আমাদের তো সময় শেষ। আপনারা যারা নতুন প্রজন্ম, ভাবুন এবং আশা করি আপনারা আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে সেই আন্দোলনে সার্বিকভাবে অংশগ্রহণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।